আরে কি মুশকিল, আজকে হলোটা কি? একটু ফ্রেশ হওয়ার সময় দিবে না নাকি? যখন তখন শুধু বাঁচতেই আছে বাঁচতেই আছে। আরে ধরছি ধরছি। হ্যালো, ধানমন্ডি থানা থেকে কে বলছেন? স্যার, জি স্যার। না মানে স্যার একটু ফ্রেশ হচ্ছিলাম। এনিথিং সিরিয়াস? হোয়াট? কি বলছেন স্যার? কখন? আবার? জি স্যার। ওকে স্যার, ওকে স্যার, I will definitely look into this matter very seriously sir. Sure sir. আর এই কাজের সময় যদি কাউকে পাওয়া যায়। হ্যালো, হ্যাঁ আসলাম বলছি ধানমন্ডি থেকে। এই কোনো খবর পেয়েছো নাকি? পাওনি? তোমার কাছে কোনো টেলিফোন আসেনি? হ্যাঁ হ্যাঁ আমি পেয়েছি। আরে বুঝতে পারছি না কি হচ্ছে এসব। এমনিতে সারাদিন একটা টেনশনের মধ্যে ছিলাম, তারপরে সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে একটার পর একটা টেলিফোন। হ্যাঁ 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 সেটাই। মহামান্য রাষ্ট্রপতি আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন ঠিক আছে, কিন্তু বুঝলাম না সেটা নিয়ে এত অস্থিরতা কি আছে। না 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 না, বিষয়টা কিন্তু মোটেও হেলাফেলা করার মতো নয়। দেয়ার ইজ সামথিং ভেরি ভেরি রং। রাইট রাইট। তুমি এক কাজ করো, তুমি একটু চোখ কান খোলা রেখো, কোনো আভাস পেলে আমাকে একটু জানাবে, ঠিক আছে? হ্যাঁ 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 আমিও জানাবো, আমিও জানাবো। ওকে ওকে, আই কল ইউ ব্যাক। রাখছি। পুলিশের লগে নি সুদূর বুদুর করো কেন? তুই জানোস না পুলিশের লগে কোন রকম সুদূর বুদুর চলতো না জানলে আচ্ছা আরে আরে জানি যাইবি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আন্ডা সিপাহি কেন ইলে তুই আন্ডা লগে একটু মস্করা করো কেন? আন্ডা সারে টান্ডার বাড়ি যখন ভিড়েতে আর দুটার বাড়ি যখন ফোন তুলব তখন তোর সুদূর বুদুর বিকুম ডাইরেক্ট। হ্যাঁ ওকে, ওর মন খোয়া খারাপ হয়েছে গায় ও মেজর মেজর সার খারাপ হয়েছে আসলে কে দেও না সালাম দাও সালাম দাও সালাম দাও। কি কেসটা কি? তো সাংঘাতিক স্যার, বহুত সাংঘাতিক। মানে স্যার মোট দেখলাম স্যার এবার একশো সন্দেহ লাগতে আসলে স্যার। আরো স্যার এতে চাল চলন ধরন ধারণ কথাবার্তা আচার আচরণ বহুত সন্দেহজনক, নিয়ত খুব একখান বানানো সোজা বাংলা কথায় যারে কয় একেবারে অ্যাটেম্প টু মার্ডার স্যার। পরিষ্কার করো। পরিষ্কার পরিষ্কার কর। টেবিল পরিষ্কার করতে বলি নাই, কথা পরিষ্কার করো। ও আচ্ছা স্যার, ওই আন্ডা স্যার অন ডিউটিতে আসছিলাম স্যার, একেবারে কড়া হড়া অতন্ত্র ফরির মতো স্পটেড ইস এন্ড এভরিথিং লেসর পর্যন্ত আন্না নগরের দেয়া ছিল স্যার। আর আপনি তো জানেন স্যার আর নাম হাবিলদার সাকলাটা গাজী মঈনুদ্দিন মোহাম্মদ কামারউদ্দিন, গাজী বংশের ডোলায় ও আলদো সে একজন পুলিশের তো চাকরি করি কিন্তু কামে কাজে নি হাকি হে বেটা পেঁচার বন্ধ, আসল কথায় আসো। দেখছেন স্যার দেখছেন এবার স্যার এক্সের ঘন কথা কয় স্যার। হেল লগে স্যার ডিউটিতে গেলে মোর মাথা স্যার একেবারে আল্লাহ পুরা দেয় স্যার। এই ঘন প্যান প্যানানি প্যানতে প্যানতে স্যার কালকে রাইতে হের বল লাগে বলে বাজেছে কাইজা। কি লিগে কাইজা বাজেছে? কোনে কো স্যাংরা গুড়া করা নাকি প্রত্যেক দিন রাইতে হের বউরে গান শোনায় জালনাই দা ছাইয়া দিল নে।
কাম টু দ্য পয়েন্ট। জি স্যার, অন ডিউটিতে স্যার আর একখানা চা খাইতে মন চাইছিল। রোহিতচারে কইলাম রে চা খাইবি নি, এতে কইলো চা আবার ন খাই কোন। স্যার ইংরেজরা নাকি আন্ডারে বিনা পয়সে চা খাওয়ান শিখাইছিল, আর অনসান স্যার টিয়া পয়সা খরচ করে চা খাইতে হয়। তবে স্যার চা খাওয়ার মধ্যে একটা নিষ্কে ভাব আছে কেন, তো আমরা দুজন চা খাওয়ার লাগে একখান দোয়ানেতে ঢুকতেছিলাম স্যার, দোয়ানেতে ঢুকতেই সাইকেল জানেননি স্যার একটা স্টপ টকিং টু মাচ ননসেন্স। এই তুমি যে এত বেশি কথাবার্তা বলো, এর জন্য ডিপার্টমেন্ট তোমার টাকা পয়সা দেয়? সরি স্যার, এত বাড়তি কথা কেন বলো তুমি সবসময়? সরি স্যার। সরি স্যার। তো সে কি ওই চায়ের দোকানেই ছিল? না স্যার, চায়ের দোকানে আসতেছিল? না স্যার, চায়ের দোকান থেকে যাচ্ছিল? না স্যার। তবে কি সে তোমার বউরে গান শুনাইতেছিল? না স্যার। তাহলে কি সে তোমাদের ওই ইয়ে ধরে টানতেছিল? অনেক গদ্ধবের দল, এই লোকটাকে এখানে ধরে এনেছো কেন? স্যার সাংঘাতিক ঘটনা স্যার, এবার আর মহামান্য রাষ্ট্রপতির বাসার আশেপাশে দুর্গ হরতে আসলে স্যার। কি? জি স্যার, মহামান্য রাষ্ট্রপতির বাড়ির গেটের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতেছিল। 32 নম্বর? জি স্যার। তার মানে এই লোক বঙ্গবন্ধুর বাড়ির সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। জি স্যার। So why you tell me the bullshit story like fucking tea stall? এই কথা তখন ধরে না বলে ওই চায়ের কাছে শোনাচ্ছিলে কেন স্টুপিড? ওই হুড়া ঘটনা একবারে কুলি করবে না, এলেই ঘোরা তো রিস্টার্ট করছিল। Shut up! স্যার Just shut up! এই এদিকে নাম কি? আরে আন্না না, তোমার নাম জিজ্ঞেস, তোমার নাম তো সারে মগো নাম জানে, তোমার নাম তো? আমার নাম স্যার রতন, রতন নাসির। কি করো? নামে শেষে যেহেতু মাফি আছে, নিশ্চয়ই স্যার নৌকা। না না সাহেব, নৌকা আমি পাই না, নৌকার মাঝি না আমি। তো আমাকে বাপ দাদা আসলে নৌকার মাঝি, এরপর থেকে আমার আমার প্রতি হচ্ছে নৌকার মাঝি। তাহলে তুমি কি করো? আমি সাহেব ভাগসাসি। ভাগসাসি? চাষি তো বুঝলাম, কিন্তু ভাগসাসি তো বুঝলাম না। ভাগসাসি কি? এই! আমি যতক্ষণ কথা বলবো এর মধ্যে আর একটা কথাও বলবে না। স্যার পাথর চিনো? পাথর? স্যার একদম পাথরের মতো দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? স্যার আবার কথা? স্যার হ্যাঁ রতন মাঝি বলো। কি করবো সাহেব? এই যে কি করো তুমি? ওই যে কইলাম ভাগসাসি, মানে বর্গা চাষি। নিজের জায়গা জমি বলতে কি শুনাই সাহেব, পরের জমি বর্গা নিয়ে আধা দিবাকে চাষ করি। বাড়ি কোথায়? হ্যাঁ লাদু, পর্দার ওই পার দিয়া 3-4 ঘন্টা একটা না হাঁটতে হয়। গ্রামের নাম উদয়পুর। উদয়পুর। এখানে এলে কি করে? না না সাহেব, এইখানে তো আমি আই নাই, আপনি দুজন লোক আমার জোর করে টানা হাসিল করে লই আছে। আরে এখানে বলতে আমি এই শহরের কথা বলছি। ও শহরে সাহেব আমি লঞ্চে করে আসছি, লঞ্চে করে ওই সব লঞ্চে চড়ছি ওই সকালবেলা, দুপুর নাগাদ শহরে এসে পৌঁছলাম। ঘর তো বাইরে এসেছি কাল দুপুর নাগাদ। ওই যে কইলাম 3-4 ঘন্টা পার হওয়ার পর নদীর পথ, তারপর লঞ্চ। শহরের আগে কখনো এসেছো? যে না, এই প্রথম? যে সাহেব এই পড়তো তো এর আগে আইবার চাইছিলাম, 7 মার্চের নেতার ভাষণের দিন আইবার চাইছিলাম, আইতে পারিনি। কিন্তু আমরা নেতার দেশের নেতারা দেখা ছিল, নেতার মুখে ভাষণ শোনা লাগা 20-25 জনে একটা দল তৈরি আসছিলাম। এর মধ্যে কেমন যেন উত্তর পাতাল শুরু হলো। রাতে তো বুঝতেছো ভাই, রাতের বেলা 2 চোখে এক ফুটা ঘুমায় নাই, সারা খালি ছটফট করছে। কখন ভোরে ভোর হলো ঠিকই, আন্ধারের ভোর। আন্ধারের ভোর? এইসব মার প্রতি কথা বাদ দিয়ে আসল কথা বলো। এই আসল কথা কও। আবার কথা বলো। এদিন ভোর রাইতে সাহেব আমার মাটা মরে গেল, মরা মারে ফালাইয়া কেমনে আপনি কোন সাহেব? তো আমি 7 মাসের জন্য সবাই আইতে পারি না।
তো দেশ স্বাধীনের পর আইবার চাইছিলাম, কয়েকবার আইবার চাইছিলাম, আইতে পারি না। স্বাধীনতার পর বিয়ে করলাম, সংসার করলাম। সাহেব তো জানেন সংসার মানে অনেক ঝামেলা, বিয়ে মানে অনেক দায়িত্ব। এই কথাটা এত একেবারে কারেক্ট বলছে স্যার। বিয়া মনে হলো অনেক দায়িত্ব, আর একখান দিল্লির লাড্ডু, যেগুন খায় এগুলো হস্তায়, যেগুন না খায় এগুলো হস্তায়। এই, এই! এই, তুমি কথা না বলে 1 মিনিটও দাঁড়িয়ে থাকতে পারো না? স্যার। হ্যাঁ, স্যার। যাও এখান থেকে। স্যার। চোখের সামনে থেকে যাও। স্যার। এই, তুমি যাও। স্যার। যাও। স্যার, হ্যাঁ, রতন মাঝি, সত্যি করে বলো কেন এলে? হইলে সাহেব অন্যভাবে নেবেন না তো? না, তবে সত্য কথা বলবে। মিথ্যে কথা যদি বলো তাহলে তোমার কিন্তু কঠিন শাস্তি হবে। না না সাহেব, মিথ্যা কথা আমি কই না, মিথ্যা কথা করার মানুষ আমি না। আমি আমার দেশের নেতারে 2 চোখ ভরে একবার দেখার জন্য ডাকা আইছি। মানে মহামান্য রাষ্ট্রপতিকে? যে সাহেব, যে নেতারে আমি খুব ভালোবাসি। কদিন ধরে নেতারে স্বপ্ন দেখতেছিলাম। সেই স্বপ্নের কথা আমি মসজিদ ইমাম সাহেব জানলাম। ইমাম সাহেব কি কয় জানেন? কি? তুমি মিয়া নেতার বেশি বড় ভক্ত, নেতারে বেশি ভালোবাসো। যাও মিয়া, ঢাকায় গিয়ে নেতারে 2 চোখ ভরে একবার দেখে আসো। আমি কইলাম নেতারে দেখান যাবো? কই গেলে নেতা দেখা পান যাবো? ইমাম সাহেব আমার এই যে ইমাম সাহেব আমার নেতার বাড়ির ঠিকানাটা দিলেন। আমি ঠিকানা বরাবর পৌঁছে গেছি। লঞ্চ থেকে নাই না দেখি রাত। তারপর ভাবলাম এত রাইতে কি নেতারা দেখান যাবো? তাই নেতার বাড়ির সামনে গিয়ে বয়ে পড়ল। সকালবেলা যখন নেতা বাইরে হলো 2 চোখ ভরে একবার দেখে। রাবিশ! মন চাইলো আর চলে আসলে, এত সহজ সব কিছু। এই, তুমি কি নেতাকে চেনো? নেতা তোমাকে চেনেন? নেতারা চিনবো না কেন? নেতারা চিনে না কেডা? নেতা দেশের সকল মানুষের চিনে। আমার চেহারা দেখলে আমারও চিনবো। চিনবো চিনবো, না চিনলেও তোমাকে আমি চেনানোর ব্যবস্থা করতেছি, দাঁড়া। আচ্ছা, তুমি যে মহামান্য রাষ্ট্রপতির বাসার সামনে ঘুরঘুর করছিলে, ওই বাসা পর্যন্ত চিনে গেলে কি করে? কেন সাহেব? ওই যে কইলাম মসজিদ ইমাম সাহেব নতুন ঠিকানাটা দিচ্ছেন, আমি ঠিকানা বলবো চলে আসছি। নেতারা দেখার জন্য চলে আসছি। স্যার, ঠিকানাটা কি ঠিক আছে? ঠিকানা তো ঠিক আছে, তারপর কি করলে? না না, আইসা দেখলাম রাত হয়ে গেছে। তারপর আর কি করবো? আমি ওই যে বই আসছিলাম গেটের মধ্যে, তারপর এরা আমার ধরে লয়েছে। এই, তোমার কি মাথায় কোনো সমস্যা আছে? হ্যাঁ, তুমি কি পাগল? কেন সাহেব? আমি পাগল হম কেন? না না সাহেব, আমার মাথায় কোনো পাগল নেই। দয়া করতে কইতে পারেন আমি পাগল। আমি আমার দেশের জন্য পাগল, আমি আমার দেশের নেতার জন্য পাগল। আপনি কোন সাহেব? যে দেশে এমন নেতা আছে সে দেশের মানুষ পাগল না হয়ে পারে? যে জীবনে পরোয়া না কইরা দেশের কথা ভাইবা, দেশের মানুষের কথা ভাইবা স্বাধীনতা ডাক দিয়ে দিলেন। আকাশ পানে তর্জন উঁচা কইরা হুঙ্কার দিলেন, এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এই, আস্তে আস্তে আস্তে, এটা থানা। এই, তোমার পোটলাই ওটা কি? সিরা সাহেব, সিরা সিরা চিরা? খুব ভালো সিরা। আমার বাড়ির উঠানে অল্প একটু জায়গা ছিল, তার মধ্যে কালো জিরা ধানের চাষ হয়েছিল, খুব অল্প ছিল, 2 সেরের মতো সিরা হয়েছে। সেই সিরা আমি আমার নেতার জন্য যত্ন সহকারে লই আইছি। আমার নেতা যদি 1 মুঠ সিরা মুখে দেয়, জীবনটা ধন্য হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে সাহেব। বাহ 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 বাহ, চমৎকার, অতি চমৎকার। তুমি তোমার নিজের জীবন ধন্য করার জন্য আরেকজনের জীবনের কথা চিন্তা না করে চিরা নিয়ে গ্রাম থেকে একদম সোজা শহরে চলে আসলে, একেবারে সরাসরি মহামান্য রাষ্ট্রপতির বাসার সামনে। যে সাহেব, ওই যে কইলাম নেতারা আমি খুব ভালোবাসি। আমি গরিব, গরিব মানুষের ভালোবাসা চাই কেমনে? তাই আমার এই সাথে সিরা আমি যত্ন সহকারে লই আছি। আমার মেলা দিনের স্বপ্ন আমার নেতারা দূর থেকে এক নজর দেখু, আর সিরাট পোটলা খান পায়ের নিচে রাইখা
পা দুটো শুয়ে দেখি, কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো কই? আপনার দুইজন লোক আমার জোর করে টানা এসে লয়ে আছে স্যার। খুব ভালো কাজ করেছে, একেবারে ঠিক কাজটাই করেছে। তুমি আসলে একটা বদমাশ। যে স্যার তুমি একটা আস্ত বদমাশ। তুমি বদ মতলব নিয়ে মহামান্য রাষ্ট্রপতির বাসার সামনে ঘুরঘুর করছো, আর এতক্ষণ ধরে যেসব গল্প কেচ্ছে কাহিনী বললে ওগুলো সব মিথ্যে বানোয়াট। তোমার মতো লোকের এত টাকা পয়সা খরচ করে এত পরিশ্রম করে সেই গ্রাম থেকে শুধুমাত্র নেতাকে একবার চোখের দেখা দেখবার জন্য শহরে আসার কথা নয়। চিড়াগুলো বিক্রি করলে ভালো টাকা পয়সা তুমি পেতে, সেটা তোমার সংসারের কাজে লাগবে। তুমি তুমি নিশ্চয়ই কোনো বদ মতলব নিয়ে শহরে এসেছো, এসব ভালোবাসা টালোবাসা দেখাবার জন্য নয়। না না সাহেব, আপনি আমার ভুল বুঝতেছেন সাহেব। আমি মিথ্যা কথা কই না, মিথ্যা কথা কোন মানুষ আমি না। মানুষ গরিব হতে পারি, কিন্তু আমার ভালোবাসা খাঁটি। জানেন সাহেব, আমগো মতো না, আমগো মতো গরিব নেতারা খুব ভালোবাসে। আমি শুধু আমার দেশের নেতাকে দুই চোখে একবার দেখা ঢাকা গেছি সাহেব। আমার কোনো কুমতলব নাই, আমার বিশ্বাস দেন সাহেব, আমার কসম গায়ে করতেছে, আমার বিশ্বাস দেন সাহেব। চুপ! এই, ওর পোর্টালটা সার্চ করো, ভালো করে দেখো ওর মধ্যে কি আছে। যাও। এই যে আমি আমার নেতার জন্য নিয়ে যাই, দেখুন আপনি আমার নেতার জন্য নিয়ে যাই। স্যার স্যার এই, সাবধানে সাবধানে। কি আছে ওর মধ্যে? সিট আছে। ভালো করে দেখেছো? ঠিক আছে, দাঁড়াও, আমি লিখছি। এই, এক কাজ করো, এক্ষুনি এই চিড়াগুলো কেমিক্যাল টেস্টে পাঠাও, আর এই বদমাস্টারের লকআপে ভরো। যাও। স্যার একটা কথা কইতে আপনি স্যার, বলো। সিনার গন্ধটা বহুত ভালো স্যার, বহুত সুগ্রাম স্যার। ওই একখানে মিঠা মিঠা করে তো তা কই কি একখানে টেস্ট করে দেন আপনি স্যার। Shut up! সব সময় বেশি কথা। শেষে তোমার কোনো অ্যাক্সিডেন্ট হলে কে সামলাবে? যা বললাম তাই করো। ওটা কেমিক্যাল টেস্টে পাঠাও, ওর মধ্যে 20-30 মেশানো আছে কিনা ভালো করে পরীক্ষা করতে বলো। যাও। আমি আমার নেতার জন্য নিয়ে যাচ্ছি। সাহেব সাহেব, আপনি এসব কি করতেছেন সাহেব? আমি আমার নেতার জন্য নিজ ঘরে ধানের সিনে নিয়ে আসছি, আপনি করতেছেন আমি বিষ নিয়ে এসেছি, আমার নেতার মারতে চাইতেছি। চুপ! আমি কি বুঝতেছি না বুঝতেছি, এটা আমার ব্যাপার। কেমিক্যাল টেস্টের রিপোর্টগুলো আগে হাতে আসুক, তারপর তোমার আমি বোঝাবো তুমি কি নিয়ে আসছো আর না নিয়ে আসছো, আর আমি কি বুঝি আর না বুঝি। আমি আমার জীবন পার করলাম তোমাদের মতো এই চোর ডাকাত বদমাইশ আর দুষ্কৃতিকারী ধরতে ধরতে। তুমি আসছো আমার লোকে কেন? না সাহেব, আপনি আমার ভুল বুঝতেছেন, আমি কোনো চোর না, ডাকাত না, দুষ্কৃতিকারী না সাহেব। আমার এই ধান নিজ ঘরে ধানের সিরে সাহেব, আমি নিজ হাতে ধানের সারা রোপণ করছি। অনেক দূর থেকে মাথায় করে পানি নিয়ে এসে ধানের সারাগুলো বড় করছি, নিজ হাতে নিড়ানি দিয়ে ধানের আগাছা পরিষ্কার করছি। সারা রাত না ঘুমাইয়া বৃষ্টির পানি থেকে ধান করে বাঁচানোর চেষ্টা করছি। জীবনে অনেক অভাব অনটন ছিল, খাইয়া না খাইয়া দিন পার করছি, তবু এই ধান বেশি নাই। জানো সাহেব, একদিন আমার পোলাটা খুব অসুখ ছিল, হাতে কোনো টাকা পয়সা আসছিল না পোলাটাকে চিকিৎসা করাইতে। আমার পোলার মা কয় ধান কয়টা বেচলাম, পোলার চিকিৎসা করতে আমি পোলার মারে খুব ধমক দিছিলাম। আমার পোলাটারে সারা সেবা সুস্থ করে ভালো করছি, তবু এই ধান বেশি নাই। আমার এই শখের ধান আমি আমার নেতার জন্য জমায় রাখছিলাম। সাহেব, এই ধান বেশি আমার পোলারের চিকিৎসা করে না, এগুলো পোলার মানে কি করছা? কিন্তু এইটা তার বাইরে, তার ভিতরের রূপ হইল খুব নরম, তার মনটা খুব নরম। সে নেতারে খুব ভালোবাসে, আমার মতো ভালোবাসে। একদিন মাঝরাতে হঠাৎ করে ঘুমটা ভাঙে গেল, তাকায় দেখি আমার পোলায় আছে, আমার পোলার মা নাই। আমি ঘরের এই কোনায় ওই কোনায় চারিদিকে খুঁজতে থাকলাম, কোথাও পাইলাম না। তারপর বারান্দায় বাড়ির উঠানে কোথাও খুঁজে না পাই, শেষ বেশ
পেরেশান হয়ে বারান্দায় বসে পড়লাম। হঠাৎ অনেক দূর থেকে ধপাস ধপাস করে কানের মধ্যে একটা শব্দ আসলো। সামনে আগাই দিয়ে দেখলাম আমার পোলা মা একটা কুপি বাতি জ্বালায় ধান মারাই করে সিনেমা বানাতেছে। তখন আকাশের পুরো ছিল, আকাশের পুরো আসছিল একটা পূর্ণিমার চাঁদ। সেই চাঁদের আলোয় আমার পোলার মায়ের মনে হচ্ছে স্বর্গের দেবী। কালো জিরা ধানের মোমো গন্ধে আমার মনটা উতলা হয়ে গেল। আমি আমি দৌড়াই গেলাম, পোলার মায়ের জড়াই ধরলাম। কোনো কথা বলতে পারলাম না। এই, তুমি তো দেখি আবার বেশ ভালোই বানায় বানায় গল্প বলতে পারো। হ্যাঁ, একেবারে আবেগে ভরপুর গল্প। কেন, এটা থানা, এখানে তোমার সমস্ত কেসটা কাহিনী কিন্তু চলবে না। না না সাহেব, এটা কোনো কেসা কাহিনী না, গল্প না। আমার নিজ ঘরের ধার আর আমার পোলার মায়ের নরম হাতের পরম সোয়াই বানানো সেই সিটা আমি আমার নেতার জন্য নিয়ে আসি। আর আপনি বলতেছেন আমি আমার নেতার জন্য বিষ নিয়ে আসি, নেতার মারতে চাইতেছি। দেখো রতন মাঝি, তোমার আবেগ আমি বুঝতে পারছি, কিন্তু পুলিশের চাকরি করি তো আমাকেও কিছু নিয়ম কানুনের মধ্যে থাকতে হয়। তোমার আবেগকে আমি শ্রদ্ধা করি, কিন্তু একজন পুলিশ অফিসার হিসাবে সেটাকে সমর্থন করতে পারি না। কেন জানো? কারণ তোমার মতো যে কেউ চাইলে দেশের মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে এইভাবে দেখা করতে আসতে পারে না, তাকে বাইরের কোনো খাবার দিতে পারে না, প্রোটোকল সেটা অনুমোদন করে না। এমনিতেই সারাটা দিন একটা অস্থিরতার মধ্যে আছে। মহামান্য রাষ্ট্রপতি আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন সমাবর্তনে বক্তৃতা করবার জন্য। সেটা নিয়ে আমরা একটা অস্থিরতার মধ্যে পার করছি, একটু পর পর নানান ধরনের টেলিফোন পাচ্ছি, নানান কিছু আবাস ইঙ্গিত পাচ্ছি, আর তার মধ্যে তোমার এই সমস্ত অদ্ভুত কাণ্ড কারখানা। তাই আপাতত তুমি সন্দেহের বাইরে নও, আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। সেন্ট্রি, সেন্ট্রি, স্যার, এই ওকে লকআপে ভরো। না না স্যার, আমি কোনো দোষ করি না স্যার। স্যার, আমার ভুল বুঝতেছে সাহেব। আমি কোনো চোর না, ডাকাত না, দুষ্কৃতিকারী না সাহেব। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার নিজের কোনো জায়গা জমি নাই সাহেব। আমি বর্গা চাষ করে পরিবার সংসার চালাই। আমি আমার নেতার কোনো ক্ষতি করতে আসি নাই সাহেব। আমি আমার নেতার কোনো ক্ষতি করতে পারি না। আমি শুধু আমার দেশের নেতার একবার দূর থেকে দেখতে আইছি, একবার শুয়ে দেখতে আসছি সাহেব। আমার ছেড়ে দেন, আমার বাড়ি যাইতে দেন, আমার আটকে রাখেন না। আমার ছোট পোলা আর আমার পোলার মা আমার দিকে চাই আছে সাহেব। আমি তাকে কথা দিচ্ছি, আমার নেতার সাথে দেখা করে আমি তার কাছে ফিরে যাবো। আমার ছোট পোলাটা আমার সাথে ঘুমাইতে পারে না সাহেব। আমার চাই না দেন, আমার বাড়ি যাইতে দেন, আমার চাই না দেন। আমি তো পকেট কাটিছি, টাকা নিতে পারিনি স্যার। আরে না না, হাত গা মোর জ্বালা, আমি বুঝাচ্ছি পাঁচটা হচ্ছে। আই কইয়ের হাত গা, আমি কইলেও বলি। আরে আমি খেলছি, আমি জানি না কটা হচ্ছে। আরে আই বইছি, আই জানি না, আই কইয়ের হাত গাউছে। আচ্ছা কেমছে, কি করছেন, কোথায় করছেন? আসামি আজ যাবে আনতুন 7 জন আসামির লকআপে বইছি। মোর জ্বালা,
আরে আমি কইতেছি পানের কথা জায়গার উপরে বইয়া পাঁচটা পান কিনছি মাগার তম্বু অফিসার আমাদের কোনো খবর নাই কিয়া হদিস নাই কিয়া মুরব্বী কোনো কথা বললে হ্যাঁ। আছে মুরব্বী আছে মগো সারের হাদিস হদিস খবর খাবর দুনিয়ার ব্যাপারগুনি আছে বুঝছেন একটু বাইরে গেছে নাস্তা হরতে আর একটু আন্ডা আর একটু পরাটা বাজতে সময় লাগে নাকি এই মিয়া শহরের খবর কিছু শুনছ হ্যাঁ নেতা কাল যাইব বার্ষিকতে ভাষণ দেওয়ার লাগিয়া কই তোমার মধ্যে তো কোনো টেনশন দেখতেছি না আর আমি জায়গার উপরে বইয়া পাঁচটা পান কিনছি মাগার তম্বু অফিসার আমাদের কোনো খবর নেই কিয়া আন্নে যদি মুরব্বী মিনিটেতে হাসরা করে পান খান আর হাস মিনিটে হাসরা পান খাই সাবার করিয়া লান তাহলে তো কিছু করণের নাই শুনেন আন্না পুলিশ বলি কি আন্না মানুষ নকেন আন্নাও মানুষ আন্নাও খিদা মিদা লাগে তবে অনেকে আন্নারে মানুষ বলি মনে করে না বুঝছেন এদিন ফেভারিটে কি আছে জানেননি ফেভারিটে সবচেয়ে বন্দুক যুদ্ধে 3 জন মানুষ আর 2 জন পুলিশ মরে গেছে ওই, চুপ! আরেকটা এক বাইক গেছি ইনভেস্টিগেশন করতে লগে আসিল একজন উকিল দরজা বেল দিছে বেল হুনি কামের বেডি দৌড়াইয়াই উকি মারি ফুস করি টিয়া কয় হুনবেননি খালাপ্পা 2 জন পুলিশ আর একজন মানুষ আসছে উমাইয়া কি বিদ্যুৎ হিসাব না হিসাব শুনছি জুদে গেল খবরটা আমিও শুনছি দিনে বহুত চোট পাচ্ছি তো আমি বললাম কিছু মনে করি না কিয়া আরে মনে করতেছেন অবশ্যই মনে করতেছেন শুনেন আর নাম হইল কি থাক আর নাম উনি আন্নের কোনো কাম নাই গাজী বংশের ওলাই কামে কাজে হাঁকি দেওয়ানের মতো বেড়ায় না কামে কাজে হাঁকি দিলে আজকে এই ডিপার্টমেন্টে চাকরি করতে একদম না বহুত আগে লাইটটাই খাগড়াছড়ি বান্দরবন হারাই দিত এই মই আবার বেশি সুবিধার জায়গা না বুঝেন না বহুত ডেঞ্জারাস এই মই একবার গেলে নি জীবন একবারে শেষ ফিনিশ তেনা আচ্ছা আপনি কেন পেছাল পারেন না গ্যাস কে আবার কেন পেছাল করতেছেন হ্যাঁ স্যার মানে বেশি কথা আইনি বেশি কথা করি অসম্ভব আমি তো বেশি কথা বলা একটা পছন্দ করি না আর স্যারও বেশি কথা বলা একটা পছন্দ করে না ইল্লাই ডিপার্টমেন্টে বেশি কথা বলার কোনো চান্সই নাই মুরব্বী শুনেন আমি একটা চুপ করি বল দরকার হইলে আর খিলি হান খান স্যার অনি চলে আইব স্যার ব্যবস্থা সব ঠিকঠাক? স্যার কোনো সমস্যা? না স্যার ভেরি গুড। আপনি? সালাম জনাব সালাম। আমি জিঞ্জির খান ও প্লিজ জায়গার উপরে বইয়া পাঁচটা পান কিনছি আচ্ছা মাগার আমার মাথার উপর দেওয়ার সময় নদীর স্রোতের মতো ফল পড়তাছে সময় অপচয় করার মানুষ আমি না আর হেই সময় আমার হাতে নাইকা জি বুঝতে পেরেছি বলুন আপনার জন্য কি সেবা করতে পারি? মেলা কিছু করবো পারেন আপনারা পুলিশ হইল গিয়া জনগণের বন্ধু আর এই বন্ধুর লাগে আপনারা মেলা কিছু করবো পারেন আপাতত আমারে বাঁচান আমার পরিবারের দুঃসময় আছে আপনি একটা ব্যবস্থা লঞ্জনাও দুঃসময়? আরে কার দুঃসময়, কিসের দুঃসময়? পুরো বিষয়টাও পরিষ্কার করে খুলে বলুন খান সাহেব। যে কইতাছি ওই পুরান ঢাকা সাফারিপট্টিতে আমার ব্যবসা জি ধানমন্ডিতে 3 তলা দালান দিয়েছে আচ্ছা আমার দালানের অপোজিটে মানে ওই উল্টা দিকে ওই মোবারক আলীর বাসা আরে বাসা তো নয় কোন রকম টিনের এখন ছাপড়া হেই পাকিস্তান আমল থেকে ওই মোবারককে আমার পিছে 18 মতো লাগিয়ে রয়েছে আমার বালায় এবারে সহ্য করা পারে না পুরা কথায় ছুঁয়া লাখ টাকার স্বপ্ন দেখে না এই থামেন। আপনি কি এখন আমাকে ওই মোবারক আলীর পোড়া কেচ্ছাই শোনাবেন? কেলা এর কিসসা আমি আপনার শোনাবো কেলা সেটা তো আমারও কথা, তো আপনি ছেড়ে কাশুন, বলুন কেন এসেছে? কেস কর্ম মামলা কর্ম কার বিরুদ্ধে? ওই মোবারকের বিরুদ্ধে কেন? হেতে তার মায়ের লগে আমার পোলারে মানে এর মায়ের লগে আমার পোলা ভাগছে তখন আমি কি করবো বইয়া আঙ্গুল চুষমু আরে না তা কেন করবেন? আপনি একদম সঠিক জায়গায় চলে এসেছেন। আচ্ছা খান সাহেব, আপনার ছেলের বয়স কত, মানে কি করে সে? ইয়ে সারা নাদান বাচ্চা কোন রকম ইউনিভার্সিটি পাস দিছে ইতিহাসে আচ্ছা কারো আগে বাঁচতে না কিয়া এখন আমরা ব্যবস্থা করব, সেটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। কিন্তু খান সাহেব, আপনি বলছেন যে আপনার ছেলে ইউনিভার্সিটি পাশ করে ফেলেছে, তার মানে সে কিন্তু সাবালক। আর এখন স্বাধীন দেশ, স্বাধীন মতামত, মতের মিল থাকলে
ছেলে মেয়ে পালাতেই পারে, সেই ক্ষেত্রে কিন্তু একতরফা দোষ দিলে হবে না, কারণ এক হাতে নিশ্চয়ই তালি বাজে না। এইখানে এক হাতি তালি বাজতেছে জনাব। কি বল? ওই মোবাইলে কেমন বজ্জাতের বজ্জাত হাত ছাড়াইছে তালি বাজাবার পরে। একটা ঘটনার কথা আপনাকে কই, লয়া বাজার গেছি গরু কিনবার লাগা। না না না, আপনার আর কোনো ঘটনা বলতে হবে না, আমি একদম পরিষ্কার বুঝে গেছি। আপনি আপাতত এক কাজ করুন, আপনি পাশের রুমে যান, একটা জিডি ফর্ম পূরণ করুন, তারপর আমরা দেখছি কি করা যায়। সেন্ট্রি, সেন্ট্রি, স্যার ওনাকে একটা জিডি ফর্ম দাও, ওনার অভিযোগটা লিখে রাখুন, ঠিক আছে? আপনি আসুন, আমরা দেখছি। যাইতাছি। ওই মোবারকের আমি 14 গুস্তি 14 শিখের ভাত খামু। আমার নাম জিঞ্জির খান। ওই দেব এমএ এমএ আরে চিনো না? কে আছেন? কে কোথায় আছেন? কে আছেন? এই কারো স্যার, আমি একটু অফিসারের সাথে দেখা আচ্ছা করব। আচ্ছা আইয়েন আইয়েন আইয়েন, বুঝি স্যার। এক্সকিউজ মি অফিসার, প্লিজ প্লিজ আমাকে একটু হেল্প করুন হ্যাঁ প্লিজ। নিশ্চয়ই হেল্প করবো। বলুন কিভাবে আপনাকে হেল্প করতে পারি। আচ্ছা, আপনি বেশ হাঁপাচ্ছেন, পানি খাবেন? পানি দিব? না না না, আমি আসলে বাইরের কোনো কিছু ঠিক খাই না, আমার বাইরের কোনো কিছু অ্যাডজাস্ট করে না। আমি আমার খাবার সবসময় নিজেই ক্যারি করি। আমাকে একটু হেল্প করুন অফিসার প্লিজ। ওকে ওকে ওকে, বলুন আপনার কি সমস্যা। অফিসার খুবই মারাত্মক সমস্যা অফিসার। বিকেল থেকে আমার বেবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আই আই ও আজকে সারাদিন খুব অস্থির ছিল। আমার বাসার কাজের মেয়ে অতসী ওকে নিয়ে বিকেলে গিয়েছিল গার্ডেনে খেলতে, কিন্তু ওখানে ও এত বেশি অস্থির করছিল এবং লাফালাফি করছিল যে অতসী ওকে সামলাতে পারছিল না। ও ঘরে আসে আমাকে খবর দিতে, কিন্তু আমি আর অতসী গার্ডেনে গিয়ে দেখি আমার বেবি গার্ডেনে নেই। সো স্যাড। প্লিজ আপনি কাঁদবেন না, তারপর তারপর ভাবলাম নিশ্চয়ই আশপাশে কোথাও আছে, Right. একটু খুঁজে দেখি। আমি আর অতসী চারপাশে খুঁজে দেখলাম, আমার বেবিকে কোথাও খুঁজে পেলাম না অফিসার। খুবই দুশ্চিন্তার বিষয়। এরপরও ভাবলাম যে নিশ্চয়ই ও পাশের বাসায় গেছে, চলে আসবে। কিন্তু আপনি বলুন, বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, কিন্তু আমার বেবি এখনো ফিরে এলো না। অফিসার কিছু করুন। আচ্ছা শুনুন, আপনি কাঁদবেন না, আপনি শান্ত হয়ে বসুন, আমরা দেখছি কি করা যায়। আচ্ছা, আপনার বেবির নাম কি? আলফ্রেড, ডেভিড আলফ্রেড। ডেভিড আলফ্রেড। বয়স কত? মাত্র 4 হলো। ও মামারে একটা লেদা বাচ্চাই না। একেবারে ছোট, আর সে কারণে আমার এত টেনশন হচ্ছে। তাছাড়া আমার হাজবেন্ডও জরুরি কাজে ঢাকার বাইরে আছেন, যে কারণে আমাকে সবটা একলা সামলাতে হচ্ছে অফিসার। প্লিজ আপনারা কিছু করুন, আচ্ছা, খুঁজে বের করুন। আপনি শান্ত হয়ে বসুন, আমরা দেখছি কি করা যায়। বাই দ্য ওয়ে, আপনার নাম তো জানা হলো না, আপনার নামটা? উমা রানী। সরি, কি রানী? উমা রানী। দেখুন মিসেস রানী, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, আপনি কি আপনার বাসার আশেপাশের হসপিটালগুলোতে একটু চেক করেছেন? হসপিটাল? হ্যাঁ। হসপিটালে কেন অফিসার? না মানে বাই এনি চান্স যদি অ্যাক্সিডেন্ট বা অন্য কিছু হয়ে যায়, তাহলে কেউ না কেউ অতটুকু বাচ্চা হসপিটালে তো নেবেই। রাইট, কিন্তু আমার বাসার আশপাশে তো কোনো অ্যানিমাল হসপিটাল নেই। কি এনিমাল? পশু হাসপাতাল কেন? আমার ডেভিডকে তো কোনো জেনারেল হসপিটালে ভর্তি নেবে না, ওকে তো নিতে হলে কোনো পশু হসপিটালে নিতে হবে। ও মাই ডিয়ার আলসেশন। ও মামা কুত্তার বাচ্চাই না। হিসাব আর কি কোয়া। আজকাল মানুষ পড়ে গেলে তো এত কান্দে না। একটা কুত্তার বাচ্চা লেগে অবস্থা। হিসাব আর হিসাব। এই খবরদার আমার বেবিকে কুত্তার বাচ্চা বলবেন না, খবরদার। অফিসার প্লিজ, অফিসার আপনি কিছু করুন, আমার বেবিকে খোঁজার ব্যবস্থা করুন। হ্যাঁ, নিশ্চয় করবো মহারানী। মহারানী নয়, উমা রানী। সরি, হ্যাঁ। প্লিজ অফিসার, আপনারা একটু চারপাশে খুঁজুন, খবর পেলে আমাকে জানাবেন, আমি একটু হসপিটালগুলোতে দেখি। সেটাই ভালো। Please. হ্যাঁ, আপনি ওখানে খোঁজ করুন, তারপরে আমরা দেখছি কি করা যায়। হিসাব দেখছেন নিসার? এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, এমনিতেই টেনশনে অস্থির, তারপর যদি এই রাত দুপুরে এই সমস্ত কেস হ্যান্ডেল করতে হয়, তাহলে বোঝো চাকরি করার জ্বালা বোঝো।
রে? অবস্থা তো বের করছি স্যার, কতক্ষণ ধরে খাইল, তারপর তোর ফোলে আসল খাইল, তারপর তো চুপ করে বই রয়েছে। সন্দেহজনক কোনো কিছু চোখে পড়েছে? না স্যার, নয় আর মনে হয় হ্যাটি ব্রিটিশ, বহুত শিয়ানা মাল, কড়া ট্রেনিং দিছে, সোজা বাংলা কথায় যারে কয় একেবারে হাক্কা খেলোয়াড়। লেটস সি। ও বাই দ্য ওয়ে, কেমিক্যাল টেস্টের রিপোর্টগুলোর কি অবস্থা? চলে আইবো স্যার, ল্যাবে যাই সাই ল্যাব ইট স্যার, আর উপর থ্যাঙ্ক পুলিশ এর উতি উতি রাজাকে বেইমান সিনেমার গান গান, আই তো বন্ধু মাতাল নই, মানুষ যদি মরে যায় বলো বেইমান, বলো বেইমান। শাট আপ! স্যার দেই মনে হইলো কিছুতে টান টুন মাইছে, সুরে টান মাইতেছে, আজ কান্দি চোখের পানিতে চোখ বাসায় এলা, আই যাই ছিলাম খুশি এক ধমক, ধমকের লগে এতে তো রুতুতেই ভরি গেল। ধমক দি কইলাম রে কাম কাজ বাদ দিয়া তো মাথা লই জরি কিলা, হ্যাঁ সিরাগুন দি কইলাম ওই না তোর কাম চলিয়েছে, এবার কামে লাগি হন। এই এই এই, স্যার। এত কথা তোমার মাথায় কোত্থেকে আসে? স্যার তোমার মাথায় কি একটু টেনশন কাজ করে না? তোমার কি চিন্তা হয় না? তুমি বুঝতে পারো না শহরের অবস্থা একদম ভালো না? বুঝতে পাইতেছি স্যার, বুঝতে পাইতেছি, এমনি অর্থমন্ত্রী মহোদয় 100 টাকার নোট আসল করে দেওয়ার পর তো বহুত ঝামেলাতে আছি স্যার। আবার ওই জমিটা কোথায়? সোজা বাংলায় বলো, রিপোর্ট আসতে কতক্ষণ লাগবে? কাইলা পিয়াইনের মধ্যে দিয়ে দিব স্যার। সকালে? জি স্যার। আমার রাতের মধ্যে রিপোর্ট চাই, 1 ঘন্টার মধ্যে রিপোর্ট করে নিয়ে আসবে। যাও, ওকে গিয়ে বলে আসো, দরকার হলে দাঁড়িয়ে থেকে রিপোর্ট করে নিয়ে আসবে। যাও। স্যার আর তো মনে হয় হাতে লেবেতে নাই, কি? এমনিও সারাদিন ধরে হাতে খুঁজি হম যায় না, আর অন্তরায় স্যার আর একটা ছুটি লাগবে 7 দিন। ছুটি? জি স্যার 7 দিন। 7 দিন? জি স্যার। বউ ভাই তো অসুস্থায় স্যার, ইতিরে নাকি রাত চাইলে ভূতে টোল এই, দিয়ে এই, এই, স্যার। আর একটা কথা তোমার মুখ দিয়ে বেরোলে তোমার ছুটি ছাটা বেগলে জায়গা দেবো না। স্যার যাও স্যার। রিপোর্টের ব্যবস্থা করো, যাও স্যার যাও। স্যার স্যার। ফুল হয়ে যাবো। বদলা স্যার এটা নিজের বাড়ি ঘর বানায় ফেলেছো নাকি? এই আর কি স্যার। এর পরের বার যদি তোরা বিকেলে দেখি না, ডাইরেক্ট চালান করে দেবো। স্যার দেখি নতুন মাল। স্যার নতুন মাল, পকেট কাটে টাকা নিতে পারে না স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, দুঃখের কথা কি কব, 7-7 পকেট কাটিলাম কিন্তু একবারও টাকা নিতে পারলাম না স্যার। ভাই সাহেব সাহেব আমার ছেড়ে দেন সাহেব, আমার তো কোনো দোষ নাই সাহেব, আমি কোনো অপরাধ করি নাই সাহেব, আমার পোলা আমার জন্য বসে আছে সাহেব, আমার ছেড়ে দেন সাহেব, আমার ছেড়ে দেন সাহেব। হ্যালো, হ্যাঁ শোনো, আমি আজকে বাসায় আসতে পারছি না। না না ঝামেলা আছে, আমি বাসায় এসে তোমাকে সবকিছু খুলে বলবো। আরে বুঝতে আচ্ছা স্যার, আপনি এত রাতে? পুলিশের দায়িত্বে সময় সময় বলতে কিছু আছে নাকি? স্যার ক্যাম্পাসে ব্রাশ ফায়ার হয়েছে, রাস্তায় ট্যাঙ্ক নেমেছে, বুঝতেই তো পারছো শহরের কি অবস্থা। ও হ্যাঁ, আগামীকাল মহামান্য রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন সমাবর্তন বক্তৃতা করতে। শুনেছি এবার তিনি এক্সটেম্পো বক্তৃতা করবেন। সন্ধ্যায় গণভবনে ভারপ্রাপ্ত শিক্ষা সচিব, মুখ্য সচিব, শিক্ষামন্ত্রী সহ আর অনেকে বসে এ নিয়ে ব্যাপক আলাপ আলোচনা করছিলেন। বিষয়টা নিয়ে উনি যে অনেক সিরিয়াস সেটা বোঝাই যাচ্ছে। জি স্যার, দীর্ঘদিন পর মহামান্য রাষ্ট্রপতি তার প্রিয় ক্যাম্পাসে যাচ্ছে, সে কারণেই হয়তো। আইন শৃঙ্খলার সকল প্রোটোকল সেদিকে নিয়োজিত আছে, সব ফোকাস তো এখন সেদিকেই, আর সে কারণে এই চিন্তাটা বেশি। তার উপর আগামীকাল ভারতের স্বাধীনতা দিবস, সেখানে আবার চলছে জরুরি অবস্থা। এর মধ্যে তাদের এক হেলিকপ্টার আমাদের নোয়াখালী রামগতির কাছে বিধ্বস্ত হয়েছে। গুজব উঠেছে নিচ থেকে গুলি করে নাকি হেলিকপ্টার ফেলে দেওয়া হয়েছে। আমাদের বিমান বাহিনীর উপপ্রধান অবশ্য বলেছেন হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারে যারা ছিল তাদের লাশগুলো ভারতে হস্তান্তরের কাজ চলছে। সবকিছু মিলে ওভারঅল সিচুয়েশন কেমন যেন ভারী ভারী মনে হচ্ছে। স্যার, ডু ইউ থিঙ্কিং সামথিং এক্সট্রিম? তুমি তো জানোই আমাদের সবকিছুতেই সবসময় এক্সট্রিম চিন্তা করতে হয়। স্যার তার উপরে বছরের শুরু থেকে যেসব নানান ঘটনা ঘটছে,
তাতে তো এক্সট্রিম চিন্তা ছাড়া উপায়ও নেই। বছরের শুরুতে কি একটা ঘটনা হলো। স্যার, আপনি কি 24 জানুয়ারি সংবিধানের 4র্থ সংশোধনীর কথা মিন করছেন? মানে যেখানে সংসদীয় পদ্ধতি রদ করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করা হলো? রাইট, 25 ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন। সেটাও কিন্তু সবার মধ্যে ভিন্ন একটা রিয়াকশন তৈরি করছে। বাকশাল স্যার, কিন্তু বাকশাল তো বৈধ রাজনৈতিক দল হিসেবেই প্রতিষ্ঠা লাভ করেছে। সবার কাছে সব জিনিস সমান অর্থবহ হয় না। স্যার, অসন্তোষ যখন দানা বাঁধে তখন পূর্ণিমার আলোতেও সবাই কলঙ্ক খোঁজে। শোনো, আমার চাকরি জীবনের অভিজ্ঞতাও নেহাত কম নয়। স্যার, পালা বদলের এক ধরনের বাতাস থাকে। কেন যেন আমার কাছে বাতাসটা ভিন্ন আমেজ দিচ্ছে। কি বলছেন স্যার? বিশদ ব্যাখ্যা করতে পারবো না, তবে একটা আভাস চিহ্নিত করতে পারি। আভাস কিরকম স্যার? ওয়েট ওয়েট, সময় হলেই বলবো। স্যার, সত্যি কথা বলতে কি, দেশের অবস্থা খুব একটা ভালো নেই। নানান রকমের দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার আমাদের দেশ। এ দেশটা এখন ইমাম হোসেনের সেই দুর্গুলা, সেই দুর্গুলা যে ঘোড়া বিধ্বস্ত মরুর প্রান্তর ছাড়িয়ে পুরা স্থানে ছুটে চলেছে কৃষ্ণা নিবারণের জন্য, কিন্তু তার গায়ে এসে বিঁধেছে নানান ধরনের তীর। স্যার, কিছু মনে করবেন না। আমার মনে হয় আপনি একটু বেশি দুশ্চিন্তা করছেন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি সব শক্ত হাতে সামলে নেবেন নিশ্চয়। I think so. But to be or not to be, সেটাই হলো প্রশ্ন। অফিসার, স্যার, just wait for the further instruction. স্যার, বন্ধু মাতা স্যার, রিপোর্ট চলে আইছে। এতটা রিপোর্টের সিরাপটি ক্ষতিকর কিছু হয় না। তাই না? জি স্যার। সত্যি? স্যার, অফিসার, স্যার, চোখ কান খোলা রাখবে, আর পেট্রোল ডিউটিতে যারা আছে তাদেরকে নজরদারি আরো বাড়াতে বলবে, কেমন? স্যার, এই, তোমার হাতে ওটা কিসের ফাইল দেখি? স্যার, কেমিক্যাল টেস্টের রিপোর্ট। কেমিক্যাল টেস্ট? জি স্যার, সন্ধ্যায় সন্দেহভাজন একজনকে অ্যারেস্ট করা হয়েছিল। সে চিরার একটা পোটলা নিয়ে মহামান্য রাষ্ট্রপতির বাসার সামনে ঘুরঘুর করছিল স্যার। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে বলছে সে তার প্রিয় নেতাকে একবার দেখবার জন্য গ্রাম থেকে শহর এসেছে, আর তার নিজের জমি ধানের চিরা নিয়ে এসেছে মহামান্য রাষ্ট্রপতিকে খাওয়াবে বলে স্যার। স্ট্রেঞ্জ? জি স্যার। হোয়াট ডু ইউ পারসিভ? নাথিং ডেঞ্জার স্যার, সিমস টু বি অ্যান অর্ডিনারি ফার্মার অফ দ্য ভিলেজ। আর রিপোর্টগুলো পাওয়ার পর তো স্যার এখন বিষয়টা আরো পরিষ্কার হয়ে গেল। তো এখন কি করবে, কিছু ভেবেছ? স্যার, সকাল হোক, সকাল হয় ছেড়ে দেব। আর যদি সম্ভব হয় তাহলে ওকে একবার মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার ব্যবস্থা করবে। সেক্ষেত্রে আপনার একটা হেল্প লাগবে। ও শিওর। থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, উনি এখানে আছেন, দিব স্যার। আপনার টেলিফোন। আমার? জি স্যার। এটা তো রাতে। স্যার, এনিথিং রং? হ্যালো স্যার। জি স্যার। কি বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। স্যার, আচ্ছা স্যার, খবর ভালো না? দুঃসংবাদ আছে। তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কি বলবেন স্যার? আমার ছেড়ে দে স্যার, স্যার। আমার ছেড়ে দে, আমার তোর দে দে। স্যার, রতন মাঝি, রতন মাঝি, তোর মনে অনেক কষ্ট, হ্যাঁ? এত কষ্ট নিয়ে কেমনে থাকবো? তোমার কেড়ে কেড়ে ঢোকাইতে, হ্যাঁ? ধরো, মারো একখান টান, দেখবা সব মুশকিল আসান। মনের মানুষ, ধনের মানুষ, ধন দৌলতের মানুষ সবারই তার পায়া যাবা। ধরো, মারো একখান টান। আমি বিড়ি খাই না। ওরে পাগল, এটারে বিড়ি বইলা কইরো না ভুল, জীবন হবে ভন্ডুল।
এটা হলে পাহাড় বাউনের নৌকা, টানে টানে শরীর নামবো আসমানি কুদরত। এটা হলো এই পটলার ওয়াদা, মারো খানটান। লাগবো না, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। আমার ছোট পোলা, পোলা ভাই কি করতেছে আমি কিছু জানি না, আমি বাড়ি যাবো। ওরে পাগল, বাড়ি যাবো বলে চিৎকার দিয়ে লাভ নাই। এই 14 শিকির ভিতরে একবার হামদাইলে জাহান্নামে যাওয়ার সুযোগ নাই। আকদম বাকদম বাদ দিয়া একটা টান মারো, মনের শান্তিতে একটু ঘুমায়া পড়ো, দেখবা সব মুশকিল আসান। ওই আমার জেল হবে কি ফাঁসি হবে সে চিন্তা তো করলাম না। সিন্দারাম দারোগা বাবু জামিন দিল না আমায়, সিন্দারাম দারোগা বাবু জামিন দিল না। ঘুমায় পড়ো রতন মাঝে, ঘুমায় পড়ো, কান্নাকাটি করে লাভ নাই, চেঁচামেচি করে লাভ নাই। আমি কেমনে ঘুমাই পড়লাম ভাই, আমার চোখের সামনে কেন ঘুমায়, আমার ছোট পোলাটারে আমার চোখের সামনে ঘুমাবে, আমি কেমনে ঘুমাই। আমার পোলা ভাইয়ের সামনে আসলে আমার চোখের মধ্যে না পড়লে আমার ঘুমায় না। আরে করতে ভাই, আমার পোলার বাপ রাইতের বেলা রাত্রে রাত্রে কইরা সব কাজ কাজ ছাইরা সারে আসল গাছ দিয়ে হাত দিয়ে বুঝতে বুঝতে রুমের মধ্যে আইব। আর ওই মাথার উপর দিকা পানের বাটাটা লইয়া 2 কিলি পান বানাইব, আর 1 কিলি আমার দিকে আগে দিয়ে কইব, কই পান বানানো শেষ হলো? হ, এই যে লর্ড আপনার পান। কি যে একখান অভ্যাস করে রাখছে, ঘুমাইতে যাওয়ার আগে কেউ আবার পান খায় নাকি? কি যে কও না তুমি, পান ঘরক বলতে কেন খুশি ভালো করে জানি। যতক্ষণ মুখের মধ্যে পান থাকবো দুইজনের শুদ্ধ আলাপ চলতে থাকবো। আমি বিলের মধ্যে বৃষ্টিতে ভিজা রোদে রোদে শুধু কাম করি, আর তুমি তোমার এই সোনার শরীরটা পরে আমি একটা রাতে নেয় শুদ্ধ আলাপ না চলবে। হ, আমার জানা আছে আপনার সুযোগের আলাপ। একটু বাদে একটু শুরু করবেন আপনার দেশের কথা, নেতার কথা, যুদ্ধের কথা। কি যে কও না পোলার মা, নেতা আর দেশ আর কি আছে কম, নেতার কাছে যুদ্ধে গেছিল। আমি পোলার রে নেতা বড় নেতা, পোলা যদি নেতার সাথে দেশের জন্য কাম করতে পারে আমাকে বুকটা ফুললে উঠবে। যাও না, সেসব কথা না অন্য সময় বলবো। চলো অন্য গল্প। কি এর গপ্প? না ওই বলতেছিলাম কি, আমি না আমি পোলাটা করতেছি, বহুদিন ধরে করতেছি। বই লাগবে। আপনি যে কি কর, আপনার শরম করে না? তো আপনি যে কেমন মানুষ আমি তা বুঝি না। কেন? নেতারে ভালোবাসেন ঠিক আছে, তো জায়গা অজায়গা সময় অসময় বুঝবেন না। এইবার আমার বাপের বাড়িতে কি একখান কাণ্ড ঘটাইলেন, এখনো মনে পড়লে আমার বুকটা শিউরে ওঠে। কোন কাণ্ডের ফকির আইলো আমগো বাড়িতে ভিক্ষা লইতে, আপনি তার লগে বইয়া বইয়া ঘন্টার পর ঘন্টা নেতার আলাপ করলেন। হে যতই যাইবার চায় আপনি তাকে ততই টাইটা ধরেন। শেষে কথায় কথায় যখন কইলো হে গন্ডগোলের বছর অনেক মিলিটারি দেখছে, আপনি খেপা উঠা রাইকা তারে কোলে কইরা ফুসকুলিতে ফাইলা দিলেন। আমি মনে করি তুমি অন্য কথা কইতেছো, ওই ফকিরের কথা কইতেছো। আর শুনো, আমার সামনে যদি ওই আমার নেতার কেউ উল্টা পাল্টা কথা কয়, আর ওই 71 মুক্তিযুদ্ধের যদি কয় গন্ডগোলের বছর, তার কিন্তু আমার হাত থেকে নিস্তার নাই। আর ফকির তো ফকিরে, আইসা হে ফকির মানুষ, সে তো বুঝে শুনে কইছে। তো সে ফকির হোক আর যেই হোক, আমার হাত থেকে নিস্তার নাই। যে আমার নেতার বিরুদ্ধে হবে আর ওই আমার মুক্তিযুদ্ধের যদি গন্ডগোলের বছরটা আমি তাও কইলাম। আচ্ছা, এখন আর কথা বাড়ায় না। কাল সকালে যে আপনি শহরে রওনা হইবেন, সেই কথা মাথায় আছে? আছে নেতারা দেখতে যাবো, এটা মনে থাকবো না? আপনার জন্য আমি পোটলা কইরা সিলা বাইন্ধা দিছি, আর যাওয়ার পথে খাওয়ানোর জন্য কিছু মুড়ি আর বাতাসাও দিয়া দিছি।
সময় কইরা খাইয়া লইন। আমার পোলার মাঝে এখানে আছে, আমার কোনো চিন্তা আছে কম। আরে ওই সিটের ফটোটা ঠিক মতো বানিয়েছো? হ হ, ঠিক মতো বাইন্দা দিছি। ঠিক আছে। আপনি আবার ফিরে আইলে আমি আবার একটু বাপের বাড়ি যাবো। বাপের বাড়ি যাই বাবা? হ, বাপের শরীরটা খারাপ করছে। আপনি ফিরে আসেন সাবধানে, তারপর যাবো। ঠিক আছে, আমি ওই নেতার সাথে দেখেছি, সিটাটা দিয়ে আসি। হ, ঠিক আছে? এখন আর কথা পারেন না, এখন বড় ঘুমান। ঠিক আছে। পোলার মা, পোলার মা তুমি কই? আমার বাড়ি নিয়ে যাও, আমি বাড়ি যাবো। পোলার মা, আমি তো কোনো দোষ করি না, আমি কে জেলে থাকবো? আমি তো আমার ডারে সিরা নেতার ছেড়ে দিয়ে আসছি, সেটা কি দোষ? আমি আমার দেশের নেতার একবার দেখার জন্য আসছি, সেটা কি অপরাধ? আমার নেতার সাথে একবার দেখা করবার দেন। নেতা যদি কয় আমি দোষ করছি, আমি অপরাধ করে আমি সব মাথা পেতে দিব। আমার একবার নেতার সাথে দেখা করতে দেন, আমার একবার নেতার সাথে দেখা করতে দেন, নেতার সাথে দেখা করতে দেন। কিরে পাগলা, আমাকে দেখার জন্য এত উতলা হয়েছিস কেন রে? নেতা নেতা আপনি এসে বসছেন? তুই উতলা হয়ে যা শুরু করেছিস, তাতে তো না এসে আর পারলাম না। নেতা আপনি শুধু আপনার দুই চোখে জানি, আমি সব জানি রে। কিন্তু ওরা তো আমারে আটকে রাখছে, জেলের মধ্যে আটকে রাখছে। জেল হাজতের ভয় পায় না মিয়া। শোনো, আমার জীবনে 12টা বছর আমি কারাগারে কাটিয়েছি। বলতে পারো আমার এই 54 বছরের জীবনে 4 ভাগের 1 ভাগ জেলখানাতেই পার করেছি, কিন্তু কেউ দাবায় রাখতে পারে। ব্রিটিশ আমলে স্কুল জীবন থেকেই আমার কারা জীবনের শুরু। পাকিস্তানের 23 বছরের শাসন আমলে 18 বার জেলে গেছি, 2 বার মৃত্যুর বুক থেকে ফিরে এসেছি। 1954 সালে নির্বাচনে জয়লাভ করার পরেও আমাকে 206 দিন কারাবরণ করতে হয়েছে। আর 1958-তে আইয়ুব খানের মার্শাল ল জারির পর জীবনের সবচেয়ে বেশি দিন, একটানা 1153 দিন আমি জেল কেটেছি। নেতা আমি জেল হাজতের ভয় পাইতেছি না, আমি শুধু কষ্ট পাইতেছি। আপনারা দেখতে এসে ওরা আবার আটকে রাখছে, জেলে আটকে রাখছে। ওরা দায়িত্ব পালন করতেছে, খানিক পরেই ওরা তোমায় ছেড়ে দেবে। শোনো, ছাড়া পেয়ে সোজা বাড়ি চলে যাবা। বাড়িতে গিয়ে তোমার স্ত্রী সন্তানের দেখাশোনা করবা, আর আমাদের এই দেশ এবং দশের জন্য কাজ করবা। মনে রাখবা, দেশের জন্য যদি অন্তত একটা ভালো কাজ করো, আমি সব সময় তোমাদের সঙ্গে আছি। আমাকে দেখার জন্য এত দূর থেকে এত কষ্ট কইরা এই শহরে আসতে হবে না। আমি সব সময় তোমাদের অন্তরে থাকতে চাই, তোমাদের ভালোবাসায় বাঁচতে চাই। এই নাও এই পতাকাটা তোমার ছেলেরে দিবা, বলবা এটা তার জন্য আমার উপহার। আমি আমার এই সোনার বাংলাদেশকে ওদের হাতেই তুলে দিয়ে যেতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার নেতা তোমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। 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 এই আমার নেতা। চুপ, দিলে গিলে চুপ করে, চুপ করে বসে বলা। এটা কি তোমার রাজনীতির মাঠ পাইছি নি? এটা হলো থানা, বলছো থানা। একটা চুপ চুপ। ইয়ান থানা, এখানে আশেপাশে সব ভদ্রলোকেরা থাকে। এই কি ব্যাপার এত চিৎকার চেঁচামেচি কিসের? কি হয়েছে? স্যার কেটে করে চিল্লা, সারা রাত ধরে ঠিকঠাক খাই অনাই চিল্লা। কে? রতন মাঝি স্যার। কেন? জিজ্ঞাই স্যার। এই এক কাজ করো, ওকে বাইরে বের করে নিয়ে এসো, আমি ওর সাথে কথা বলছি। যাও নিয়ে এসো। আমি আই। এমনি আয় বেটা।
কি ব্যাপার রতন, তুমি চিৎকার চেঁচামেচি শুরু করেছো, কি হয়েছে? সাহেব আমার নেতা ছিল সাহেব, আমার স্বপ্ন পূরণ হয়েছে সাহেব, আমার আশা পূরণ হয়েছে সাহেব। কি বলছো এসব? সাহেব আমার নেতা ছিল। রতন মাঝি, শোনো, একটু শান্ত হও, একটু অস্থিরতা কমাও। তুমি হয়তো সারা রাত ঘুমাওনি, এই জন্য তোমার মাথায় অস্থিরতা কাজ করছে। যাও যাও, শান্ত হয়ে রাতটুকু পার করো, যাও। না না সাহেব, আমি মিথ্যা কথা কই না, আমি মিথ্যা কথা কোনো মানুষ না সাহেব। আমার নেতা ছিল, আমার বিশ্বাস ছিল সাহেব, আমার নেতা ছিল। নেতা আমার একটা পতাকা দিয়ে গেছে। কই, কোথায় তোমার পতাকা, কোথায়? রতন মাঝি, বললাম তো একটু শান্ত হও, শান্ত হয়ে ঘুমানোর চেষ্টা করো। শোনো, দেখো, তুমি যে ভালো মানুষ সেটা আমরা বুঝতে পেরেছি। তুমি তোমার নেতাকে অনেক বেশি ভালোবাসো, সেটাও সত্যি। আর তুমি তোমার নিজের জমির ধানের চিড়া নিয়ে এসেছো নেতাকে খাওয়াবে বলে, সেটাও ঠিক। কিন্তু এইটা তো পাগলামি ভাই, হ্যাঁ, এটা পাগলামি ছাড়া আর কিছু না, বুঝতে পারো না? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি একাই শুধু নেতাকে ভালোবাসো? দেশের আর কেউ বাসে না? এখন তোমার মতো সবাই যদি নেতাকে দেখবার জন্য প্রতিদিন তার বাড়ির সামনে এসে ভিড় জমায়, তাহলে অবস্থাটা কি হবে ভালো? মহান রাষ্ট্রপতি বাসার সামনে জনসমুদ্র পরিণত হবে, আর সেটা সামাল দেওয়া কি আমাদের পক্ষে সম্ভব হবে? হবে না। শোনো, আমরা তোমাকে সকালে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিলে একদম সোজা বাড়ি চলে যাবে। হ্যাঁ, এইরকম পাগলামি যেন আর কখনো করতে না শুনে, কি মনে থাকবে? যাও, এখন রাতটুকু পার করো, যাও, ঘুমানোর চেষ্টা করো, যাও। আচ্ছা রতন মাঝি, এই তুমি তো বলছিলে যে তুমি মুক্তিযোদ্ধা, তুমি সরাসরি যুদ্ধে গিয়েছিলে না? জি সাহেব, যুদ্ধে গেছিলাম, নেতার ডাকে যুদ্ধে গেছিলাম। দেশটারে বাঁচানোর জন্য নিজের জীবনের বাজি রাখছিলাম। নিজ হাতে আপন মায়ের পকেটে শোয়া দিয়ে বুঝছিলাম মা হারানোর কষ্ট কত কঠিন। তাই দেশ মায়েরে যাতে না হারায় ফেলাই সকলে মিলে যুদ্ধ করছিলাম। যুদ্ধ করতে গিয়ে কত কিছু হারাই ফেলাইছি, কত আপন জন্মে হারাই ফেলাইছি। জানেন সাহেব, আমার বন্ধু খোকন এ যুদ্ধ গেছিল শুনা, তারা বা তার ছোট বোনটারে ওই ক্যাম্পে তুলে নিয়ে গেছিল। তারা পারে রশি দিয়ে ঝুলাইয়া উল্টা কইরা বেয়ানোর দিয়া খুসাইয়া নাকে মুখে রক্ত বাইর করছে শহরের বাচ্চারা। খালি মারতো হাসি গাইতো, তোর পড়া কই, কোন বাহিনীতে যুক্ত হয়েছে, কোন মুক্তি বাহিনীতে যুক্ত হয়েছে ক। কিন্তু খোকন আব্বা কিচ্ছু কয় নাই। যত অত্যাচার করতো ততই জয় বাংলা করে স্বীকৃতি দিত। শেষমেশ কাবু করতে না পাইরা তার ছোট বোনটারে তার আব্বার চোখের সামনে ওই শকুনের দল টাইনা হেসরা কি যে অত্যাচার করছে। খোকনের বোনটা ভাসছে নাই, তার আব্বারও বাঁচাই রাখে নাই। এই খবর যখন খোকনের কাছে পৌঁছালো, সে পাগলের লাগা ঠাও মাও করে কান্দে উঠলো। তারপর কমান্ডার অনুমতি নিয়ে আমরা সেই ক্যাম্পের মধ্যে আক্রমণ চালাই। রাত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ খোকন আমারে কইলো তার কান্দে নিতে, আমি তার কান্দে নিলাম। তারপর সে একটা গুলি করে একটা করে মিলিটারি মারতেছিল। হঠাৎ সে আমার কান্দে থেকে লাফ দিয়া তার আব্বা ছোট বোনটার নাম স্বীকৃতি দিতে ক্যাম্পের দিকে আগায় গেল। তারপর বুকে অসংখ্য গুলি খায়া জয় বাংলা করে বাড়িতে লুটায় বলল। ঠিক ফজর আজানের সময় আমরা ওই ক্যাম্প দখল করলাম। তারপর
লাশটাও কান্দি লইয়া হাঁটতে থাকলাম। হ্যালো, জি বলছি। হোয়াট? কি বলছেন স্যার? ইজ ইট ট্রু? ও মাই গড! স্যার, স্যার, এই মাত্র একটা টেলিফোন এলো স্যার, একটা সংবাদ স্যার। স্যার, স্যার, কি হলো? কিছু তো বুঝিয়ে না। বাচ্চা স্যার, স্যার আমি এখন বিশ্বাস করতে পারছি না স্যার। স্যার এটা কি সত্যি? মহামান্য রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে? উগার বলা প্রশ্ন করো না তো, অলরেডি আন্তর্জাতিক গণমাধ্যমে হইচই পড়ে গেছে। স্যার ওর পরিবারের লোকজনের কি অবস্থা? বেঁচে আছেন? অল আর কিল্ড, পুরো পরিবারের 18 জন। ও মাই গড! আমরা এখন কি করবো স্যার? প্রথম কাজ হলো আবেগ পরিহার করা, পুরো থানাকে অ্যালার্ট রাখো। স্যার, গো! স্যার, এই ওকে নামিয়ে এখন থেকে বের করে দাও। জি স্যার, কুইক! আমি দেখছি স্যার। সাহেব, 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 সবাই এত তোলা কেন সাহেব? আমারও কর সাহেব, সকলে এত তোলা কেন? আমারও কর সাহেব, আমারও কর। তোমার সর্বনাশ হয়েছে রতন, আমাদের সর্বনাশ হয়েছে, দেশের সর্বনাশ হয়ে গেছে। আমার সর্বনাশ হচ্ছে, আমাদের সর্বনাশ, আমাদের দেশের কি সর্বনাশ? আমার কর সাহেব, আমারও কর। নেতাকে হত্যা করা হয়েছে। আমি বিশ্বাস করি না আমার দাদার হত্যা করা হয়েছে। সাহেব, সাহেব কর, আমার দাদারে কারা হত্যা করলো, কেন করলো, কি জন্য করলো? সাহেব কথা কর, কথা কর সাহেব। একদল বিশ্বাসঘাতক, নিমক হারামের দল বিশ্বাসঘাতকতা করে নেতাকে হত্যা করেছে, হত্যা করেছে। আমরা আমরা তোমার উপরে অনেক অবিচার করেছি ভাই। শহরের সিচুয়েশন একদম ভালো না, এখানে থাকা তোমার জন্য একটু নিরাপদ না। যাও রতন, তুমি এক্ষুনি চলে যাও, এক্ষুনি বাড়ি চলে যাও, যাও প্লিজ যাও। আপনার বড় স্যার বলেছে তখন আমি এসে যেন তোমাকে এখানে না দেখি। যাও, যাও, চলো। এই ও এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? ওকে চলে যেতে বলনি? স্যার বলেছি স্যার, আমি দেখছি, আমি দেখছি। রতন, তুমি এখন এখানে কি করছো? তুমি কথা বুঝতে পারছো না? যাও, যাও, শহরের সিচুয়েশন ভালো না, তুমি এখনই চলে যাও প্লিজ, যাও। স্যার, স্যার শ্যালি মুভ স্যার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ও রমেশ, এই ওকে এখনই থানা থেকে বের করে দাও। এই, ওকে নিয়ে নিয়ে চলো আমার সাথে, নিয়ে আসো। আমার সাইলেন্ট সাহেব, আমার সাইলেন্ট দিতে বলো, আমার সাইলেন্ট। আপনি কইতেছে আমার জেলে তো 4 টাকা হয়, আমি আবারও কইতেছি আমার আটকাই হয়। সাইলেন্ট আমি নেতা হত্যার প্রতিশোধ নিব, নেতা হত্যার প্রতিশোধ।